সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের স্বনামধন্য ইউরোলজিস্ট ডক্টর রিপন দেবনাথ, সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কনসালটেন্ট পপুলার ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা। আমরা আজকে কথা বলবো গর্ভাবস্থায় কিডনিতে পাথর অথবা রেনাল স্টোন নিয়ে। চলে যাচ্ছি আলোচনায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার। কিডনিতে স্টোন তো বিভিন্ন কারণে হয়, তবে আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে গর্ভাবস্থায় অনেক মহিলারাই বুঝে উঠতে পারেন না ব্যথাটা আসলে কিসের, কারণ তখন বিভিন্ন ধরনের ব্যথা কিন্তু থাকে। তো প্রথমে একটু জিজ্ঞেস করে নিব যে মহিলাদের সাধারণত কিডনিতে পাথর কেন হয়? হ্যাঁ, ধন্যবাদ ডক্টর হুমা। কিডনিতে পাথর হওয়ার যে কারণগুলি আছে, কিছু কমন কারণ আছে, যেটা মানে মানে পুরুষ বা মহিলাদের কিছু কমন কারণ থাকে। তো প্রেগনেন্সিতে যেটা হয় স্পেশালি ওদের কিছু এক্সট্রা কিছু কারণ থাকে, যেটা কারণে একটু ওদের পাথর হওয়ার যে টেন্ডেন্সি সেটা একটু বেশি থাকে। এর মধ্যে যেমন তার প্রেগনেন্সিতে তার কিছু হরমোনাল কিছু ইমব্যালেন্স হয় শরীরে, সেই কারণে পাথর হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। যেমন এই ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কারণে তার কিডনির যে ট্র্যাক্ট প্রস্রাবটা তৈরি হয়ে কিডনি থেকে বের হওয়ার পর্যন্ত যে রাস্তাটা, সেইখানে কিছু বাধা তৈরি হয়, ফ্লোটা কিছুটা কমে যায়। হ্যাঁ, সেটা একটা কারণ। আর প্রেগনেন্সিতে তার অন্যদিকে তার যেই কিডনি যে ফিল্টারিং যে ক্যাপাসিটি, সেগুলো কিন্তু অনেক বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে যেটাকে আমরা বলি জিএফআর, সেটা বাড়লে সেই ফিল্টারিংয়ের জন্য তার প্রস্রাবের সাথে অনেক বেশি সলিউড যেগুলি বের হয়ে যায়। ওই সলিউড যত বেশি কিডনিতে প্রস্রাবের সাথে যাবে, সেগুলি পাথর হওয়ার টেন্ডেন্সি কিন্তু বেশি হয়। এই জন্য এমনি সাধারণ যে কমন কারণ ছাড়াও প্রেগনেন্সিতে এই কিছু কারণে টেন্ডেন্সিটা বেশি থাকে পাথর হওয়ার। আচ্ছা স্যার, এখন কিডনিতে ব্যথা হলে আমরা তো জানি যে লোইনে পেইন হয়। এখন প্রেগনেন্সিতেও তো সেম টাইপের পেইন হতে পারে, আর আমরা তো আসলে প্রেগনেন্সির সময় দেখা যায় যে সব রকমের পরীক্ষা নিরীক্ষাও করতে পারি না। তো কিডনির স্টোন পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা জানি যে সাধারণত এক্স-রে করতে হয়, যেটা প্রেগনেন্সিতে করা যায় না। তো প্রেগনেন্সিতে যদি কখনো আসলে কিডনিতে পাথর হয়, সেক্ষেত্রে কিভাবে আপনি সেটা ডায়াগনোসিস করবেন স্যার? ধন্যবাদ। হ্যাঁ, এইখানে আমাদের প্রেগনেন্সিতে আসলে প্রথম কথা, আমাদের পেশেন্ট নর্মালি যে ধরনের উপসর্গ নিয়ে আসে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্সির কারণে সেই উপসর্গগুলি থাকে, যার জন্য পেশেন্টও অনেক সময় ওরা কনফিউজ থাকে, বুঝতে পারে না আসলে এটা কি অন্য কোনো সমস্যা নাকি এটা প্রেগনেন্সির জন্য হচ্ছে। সেই কারণে এটা একটা আমাদের রোগ ধরতে অনেক দেরি হয়ে যায়। তারপরে যদি ডাক্তারের কাছে আসে, সেই ক্ষেত্রে প্রেগনেন্সির কারণে আমাদের কিছু লিমিটেশন থাকে, সব পরীক্ষা নিরীক্ষা আমরা কিন্তু করতে পারি না। যে এর মধ্যে যেমন আপনি একটা বলেছেন যে এক্স-রে, সেই ক্ষেত্রে এক্স-রে না করে আমরা যেটা করতে পারি যে আলট্রাসোনোগ্রাম করতে পারি। আলট্রাসোনোগ্রামে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা পেয়ে যাই, কারণ এখানে আমরা এক্স-রে করতে পারবো না, এখানে আমরা সিটি স্ক্যানও করতে পারবো না। যার জন্য আমাদের যে ক্লিনিক্যাল সাসপিশন, সেটা প্লাস আলট্রাসোনোগ্রাম, এগুলির উপরে আমরা বেস করে আমাকে কিন্তু আগাইতে হবে। আচ্ছা স্যার, বললেন তো অনেক সময় আমরা জানি যে মেডিসিন দিয়েও অনেক সময় আমরা পাথর বের করার চেষ্টা করি। তো প্রেগনেন্সিতে তো সব রকম মেডিসিনও ইউজ করা যায় না, সেই ক্ষেত্রে আসলে ট্রিটমেন্টটা কিভাবে চিন্তা করেন? হ্যাঁ, সে ঠিকই বলেছেন। প্রেগনেন্সির ক্ষেত্রে আমাদের যেহেতু বাচ্চার কথা আমার মাথায় রাখতে হয়, সেক্ষেত্রে সব ধরনের ওষুধ কিন্তু আমরা দিতে পারি না, যেটা বাচ্চার ক্ষতির কারণ হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রেগনেন্সিতে একটা প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট আমরা যেটা বলি, সেটা হচ্ছে আমাদের মিনিমাল ইন্টারভেনশন। যদি পেশেন্টের খুব বেশি সমস্যা থাকে, খুব সিভিয়ার পেইন হচ্ছে বা রিকারেন্ট পেইন বারবার হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি মিনিমাম তাকে ইন্টারভেনশন করে তার প্রেগনেন্সিটা কন্টিনিউ করার জন্য। কারণ সেই ক্ষেত্রে আমরা হয়তো দেখা যায় কোনো পেশেন্টের একটা কিডনিতে হচ্ছে পাথর হয়েছে বা নালিতে পাথর আছে, পেন হচ্ছে, এখানে বারবার পেন হলে যেটা সমস্যা, পেশেন্টের কিন্তু সে যদি ফার্স্ট ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার থাকে, মিসক্যারেজ হয়ে যেতে পারে। এটা একটা বড় কারণ। সেই জন্য
যে পেন যাতে ওইভাবে বারবার না হয়, যেখানে বাধা আছে সেই ক্ষেত্রে আমরা মিনিমাম ইন্টারভেনশন করে অনেক ক্ষেত্রে দেখা যায় কিডনি নালিতে আমরা নল দিয়ে দিই, এবং সেটা কোনো অ্যানেস্থেসিয়া ছাড়াই চেষ্টা করি, যাতে কারণ অ্যানেস্থেসিয়া দিলেও সেই ক্ষেত্রে বাচ্চার অনেক সময় ক্ষতি হতে পারে বা ওইটার কারণে পেশেন্টের মিসক্যারেজ হয়ে যেতে পারে। সেই জন্য মিনিমাল ইন্টারভেনশন করে পেশেন্টের যদি খুব বেশি উপসর্গ থাকে সেই ক্ষেত্রে আমরা নল দিয়ে আমরা মানে টেম্পোরারিলি আমরা সেটা ওভারকাম করার চেষ্টা করি। তারপরে প্রেগনেন্সি টার্মিনেট হওয়ার পরে, ডেলিভারি হওয়ার পরে মানে অ্যাকর্ডিংলি আমরা সেই ট্রিটমেন্ট করি, যে মানে যেটা দরকার সেটা পরবর্তীতে যদি অপারেশন প্রয়োজন হয় সেটা আমরা করে দিই, কিন্তু প্রেগনেন্সিটাকে নর্মালি আমরা রান করার চেষ্টা করি। আর যদি এরকম হয় যে না খুব বেশি মানে সমস্যা, লাইফ থ্রেটেনিং, সেই ক্ষেত্রে মানে হয়তো অনেক ক্ষেত্রে যে প্রেগনেন্সিটাকে টার্মিনেট করতে হচ্ছে, তবে সেটা সেই রকম কেস খুব কম, আমরা পারতপক্ষে সেটা আমরা মানে করি না বা করার চেষ্টা করি না। আচ্ছা স্যার, অনেক সময় দেখা যায় কিডনিতে পাথর থাকলে ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে, এখন প্রেগন্যান্সিতে যদি এরকম ব্লাড যেতে থাকে সেই ক্ষেত্রে কি করা যায় স্যার? সেই ক্ষেত্রে যদি মানে আমরা দেখব যে সেটা আসলে কী কারণে যাচ্ছে, সেটা অনেক সময় প্রেগনেন্সিতে যেটা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু খুব মানে কমন। হ্যাঁ, প্রেগনেন্সিতে যদি সিম্পল ইনফেকশন হয় সেই ক্ষেত্রে আমরা মানে কালচার মানে ডিরেক্টেড অ্যান্টিবায়োটিক দিয়ে সেটাকে চিকিৎসা করতে পারি। আর যদি মানে মিনিমাম ব্লাড লস থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু মেডিকেশন দিয়ে সেটা মানে ঠিক করে ফেলতে পারি। হ্যাঁ, আর যদি খুব বেশি মানে ব্লাড যায়, সাধারণত কিডনি পাথরের ক্ষেত্রে এত ব্লাড যাওয়ার কথা না, সেই ক্ষেত্রে আমরা প্রয়োজন হলে পেশেন্টকে রক্ত দিয়ে সেটা রিপ্লেসমেন্ট মানে করতে পারি। আচ্ছা স্যার, আপনারা কি আসলে যখন প্রেগন্যান্সিতে যে কিডনিতে পাথর এই ধরা পড়াটা কি স্যার আর্লি হয়ে যায় নাকি আসলে, কারণ একই রকম ব্যথা একই রকম সাইন সিমটম নিয়ে মেয়েরা তো সাধারণত চেষ্টা করে যে জিনিসগুলো নিয়ে না আগাতে, আরো লুকোতে চেষ্টা করে, তো টাইমলি কি আসলে পেশেন্ট পান নাকি দেরি করে আসে পেশেন্ট? হ্যাঁ, না সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা আমি আগে বলেছি যে প্রেগনেন্সির কিছু মানে উপসর্গ আর কিডনি পাথরের যে উপসর্গ সেগুলি অনেক ক্ষেত্রেই কিন্তু মানে ওভারল্যাপিং হয়, যার জন্য হয়তো পেশেন্টরা অনেক সময় বুঝতে পারে না আসলে কার কাছে যাবে। হ্যাঁ, হয়তো মানে প্রেগনেন্সি ওরা ধরে নেয় যে হয়তো এটা মানে প্রেগনেন্সির কারণে হচ্ছে, সেই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এই ডায়াগনোসিসটা করতে মানে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, কিডনি স্টোনের কোনো কারণে যদি দীর্ঘদিন আপনি ট্রিটমেন্ট না হয় সেই ক্ষেত্রে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে নাকি স্যার? না, এটা আসলে মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আসলে মানে বলা যায় যে মানে একেবারে জিরো তা না, কিন্তু যদি দীর্ঘদিন ধরে তার এরকম মানে থাকে যেটা তার মানে যে প্রস্রাবের যে মানে রাস্তা সেটা বাধা তৈরি করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিছু কিছু তার মানে চেঞ্জ হয়, তার নর্মাল যে অ্যানাটমি সেটাকে আমরা বলি ডিসপ্লাসিয়া বা মেটাপ্লাসিয়া বলি। অনেক দীর্ঘদিন ধরে এরকম থাকার পরে সেটা অনেক সময় হতে পারে, সেটা খুবই মানে হ্যাঁ খুব রেয়ার কেস। আচ্ছা স্যার, আর মার যদি কিডনিতে পাথর থাকে সেক্ষেত্রে বাচ্চার কি পরবর্তীতে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে নাকি? হ্যাঁ, কিডনি পাথরের ক্ষেত্রে আসলে কিছু মানে আমরা যেটা বলি খুব যদিও খুব মানে এটা কমন কেস না, কিন্তু আনকমন, খুবই আনকমন, এটা একটা জেনেটিক ফ্যাক্টর কিন্তু কাজ করে কিডনি পাথরের ক্ষেত্রে, মানে সেটাও খুবই মানে কম। আচ্ছা, তবে একেবারেই মানে হবে না সেটা বলা যায় না, কারণ অন্য আর 10টা বাচ্চার ক্ষেত্রে যেটা হওয়ার সম্ভাবনা আছে যেই মানে এই বাচ্চার ক্ষেত্রে অবশ্যই তার সেই সম্ভাবনাটা একটু বেশি থাকে। স্যার আসলে অনেক বড় একটা বিষয়, সেটা অবশ্য একবারে শেষ করা সম্ভব না, আমরা তাও যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। স্যার আজকে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, সব দর্শক শ্রোতাকে। শুধু দর্শকবৃন্দ, আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগে জানি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।